বাংলাদেশের সব ইনস্টিটিউশন গুলা সে ধ্বংস করছে, কিন্তু সেটার জন্য কিন্তু ফাইনালি তার মানে সরকার থেকে চলে যেতে হয়েছে। সেই মানে সরকারটার পতন করছে এবং বাংলাদেশের মানুষের প্রতি একদম গণ অভ্যুত্থানের মুখে, একটা প্রতিরোধের মুখে তাকে পালাতে হয়েছে। আমাদেরকে একটা লামসাম হিসাব দেখানো হয়েছে, সেখানের মধ্যে স্বচ্ছতা নাই। আমি শেষ করব আপনাকে দুইটা কথা বলে। একটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ যে গাড়ি চেয়েছেন, এটা হচ্ছে পুলের গাড়ি, যেটা অন্য যে কোনো সরকারি কাজ যারা করেন তাদের থাকে যে মেয়াদ শেষ হয়ে গেলে সেটা শেষ হয়ে যায়। যে শিবির গুপ্তরা যে এখন শিবির হিসেবে আমরা দেখতে পাই, এই যে সাদিক কায়েমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পেরেছে, মনিরা যে বক্তব্য দিয়েছে, মনিরা তো তার বক্তব্যের মধ্যে কিন্তু আমি এইটাই দেখতে মানে শুনতে পাচ্ছি, সেটা হলো যে মনিরারা কিন্তু তাদের পড়াশোনা চালিয়ে গিয়েছে। আপনার কাছে অনেক প্রশ্ন এর মধ্যে কিন্তু তুলেছেন আমাদের হেলেন জিরেন খান। কেন আপনারা বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন যে কমিটিগুলোতে থাকবার কথা ছিল সদস্যদের, সেখানে আপনারা নাম দেননি বা থাকছেন না? একসাথে ডেপুটি স্পিকারের কথাটাও আপনাদের বলা হয়েছিল, সেখানেও আপনারা খুব একটা এখন পর্যন্ত আসলে কোনো অবস্থানে যাচ্ছেন না। আচ্ছা, আপনাকে এখানে একটা কথা একটু জানাই। সরকার গঠনের পরে 3 মাস শেষ, আমরা 4র্থ মাসে পদার্পণ করেছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাজেট অধিবেশন সামনে। বাংলাদেশে এ পর্যন্ত কিন্তু আর কোনো সরকার এই যে স্ট্যান্ডিং কমিটিগুলো, বিভিন্ন মন্ত্রণালয় যে স্ট্যান্ডিং কমিটি, এগুলো করতে এত সময় নেয় নাই। এই ইম্পর্টেন্ট কাজগুলো হচ্ছে না। এবং আরেকটা সাংবিধানিক বাধ্যবাধকতা সরকারের আছে, সেটা হচ্ছে যে বাজেটের একটা রূপরেখা দেওয়ার কথা। হ্যাঁ, এবং দুঃখজনক হলেও আমরা এখনও এটা হাতে পাইনি। সুতরাং আমাদের কাছে কিন্তু বাজেট নিয়ে প্রশ্ন করার জন্য বা বাজেট অ্যানালিসিসের জন্য সময় খুব কম। দরকার হচ্ছে এই কমিটিগুলো তৈরি হয়ে যাওয়া। এবার আপনাকে বলি, জুলাই সনদ, আমাদের যেটা সাইকোলজি বা আমাদের যেটা বলার, জুলাই সনদ একটা প্যাকেজ এবং এটাকে আমরা পুরোটার বাস্তবায়ন চাই। ঠিক আছে, নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে যদি বিএনপি করতে চায় তাহলেও করুক, কিন্তু বিএনপির তো কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল না, সেগুলোও তো বাতিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এখানে পুরোটা বাস্তবায়ন না করে, দেখেন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী খুবই সংবিধানের ভক্ত, কিন্তু বর্তমান সংবিধানে কিন্তু ডেপুটি স্পিকার বিরোধী দলকে দেওয়ার নিয়ম নাই। এটা কোত্থেকে আসলো? হ্যাঁ, এটা জুলাই সনদ থেকে আসছে। তো আমি জুলাই সনদ থেকে কি চেরি পিক করবো যে যেটা আমার পছন্দ, যেটা আমি একটু টোপ ফেলতে পারবো, আমি সেটা নিব আর বাকিটা নিব না, বাকিটাকে আমি অস্বীকার করে যাব? আমাদের কথা হচ্ছে যে ইদার ইয়েস অর নো। এই জন্য আমরা বলেছি যে এই ধরনের বিশেষ কোনো কমিটির কথা তো আগে ছিল না। আপনি দেখেন যে প্রতারণার কথাটা এখন আমরা শুনছি, সেই প্রতারণার কথা কিন্তু আমরা নির্বাচনের আগে শুনি নাই। জুলাই সনদে যখন বর্তমান প্রধানমন্ত্রী, যিনি তখন বিএনপির চেয়ারপারসন, তিনি যখন ভোট চাইলেন, তখন কিন্তু এই প্রতারণার কথা আমরা শুনি নাই, সেটা আমরা এখন এসে শুনছি। তাহলে তারা আগে এই কথাটা মানুষকে বলেন নাই কেন? তাহলে এই যে একটা ধোঁয়াশা, এবং এটা আসলে এখন লুকানোও কিছু না। আপনি জানেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়েই বলেছেন যে আমরা এগুলাতে না করলে নির্বাচনটা দিত না। যে ক্ষমতায় যাওয়াটা এত জরুরি ছিল যে জনগণের সামনে নিজেদের পজিশনের ব্যাপারে তারা সত্যি কথাটা বলেন নাই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি অনেকগুলো কথা বলেছেন, আপা অনেকগুলো প্রশ্ন করেছেন। দলীয়করণের মাধ্যমে অযোগ্য লোক নিয়োগ হয় নাই। ঢাকা ইউনিভার্সিটিতে এমন একজনকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যার পিএইচডি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমার বিশ্ববিদ্যালয়ে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি 19 জনকে পার হয়ে জ্যেষ্ঠতায় কিংবা ভিসি হওয়ার বিচারে 19 জনকে পার করে তাকে উপরে নিয়ে দেওয়া হয়েছে। আমি স্যারকে পছন্দ করি, আমি স্যারের সরাসরি স্টুডেন্ট, আমার সেটার ব্যাপারে কোনো আপত্তি নাই। কিন্তু এই যে নিয়ম লঙ্ঘন করা হলো, এটা কেন করা হলো? ডুয়েটে গিয়ে দেখেন একই কাণ্ড হচ্ছে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ছাত্রদের মধ্যে অসন্তোষ এবং ফ্যাসিস্ট আমলের মতন বলা হচ্ছে এটা জামাত শিবির চালাচ্ছে এই আন্দোলন। আমার কথা হচ্ছে আপনি মানুষের ডিমান্ড বুঝতে পারছেন না। এজন্যই আমাদের সেক্রেটারি জেনারেল এটা বলেছেন যে তারা আসলে কানেক্ট করতে পারছে না মানুষ কি চায়। আর শেষ একটা কথা বলি, দেখেন ম্যানিফেস্টো বাস্তবায়নে সব দল আন্তরিক থাকে এবং ম্যানিফেস্টোর একটা অংশ থাকে যে মানুষকে মেসমেরাইজড করা, মুগ্ধ করা, যেন তারা পরের বার আমাকে ভোট দেয়, তাই তো? এটা করতে গিয়ে আমাদের দেশের কত বড় সর্বনাশ হচ্ছে দেখেন। এই যে ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, এগুলো তো খুব দেখতে দেখা যায়, এগুলো মানুষের কাছে যাচ্ছে। এগুলোর পয়সার সোর্স জানেন? ভর্তুকি। এবং এই হারে ভর্তুকি দেওয়ার কারণে আইএমএফ আমাদেরকে, আমাদের বাজেটটা সামনে, আইএমএফ আমাদেরকে অলমোস্ট না, উইদাউট এনি মানি ফেরত দিয়েছে। আমাদের সরকার খালি হাতে ফেরত এসেছে। তারা বলেছে ভর্তুকি কমাও,
সেটা কিন্তু তেলের ভর্তুকি, সারের ভর্তুকি না। এই ফ্যামিলি কার্ডে সোশ্যাল নেটওয়ার্কের, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের সিংহভাগ এখানে খরচ হয়ে যাচ্ছে। বিধবা ভাতা, বেকার ভাতা, সমস্ত কিছু এখান থেকে যাচ্ছে। সুতরাং এটার জন্য আপনি সরকারকে জিজ্ঞেস করেন, আমরা বারবার জিজ্ঞেস করেছি এই পয়সাটা কোত্থেকে আসবে। আমাদেরকে একটা লামসাম হিসাব দেখানো হয়েছে, সেখানের মধ্যে স্বচ্ছতা নাই। আমি শেষ করব আপনাকে দুইটা কথা বলে। একটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ যে গাড়ি চেয়েছেন, এটা হচ্ছে পুলের গাড়ি, যেটা অন্য যে কোনো সরকারি কাজ যারা করেন তাদের থাকে যে মেয়াদ শেষ হয়ে গেলে সেটা শেষ হয়ে যায়। এটা চাওয়া কি অপরাধ কিনা এটা আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। এবং হাসনাত আব্দুল্লাহ এটা লুকিয়ে পিছনে চান নাই, সবার সামনেই চেয়েছেন। শুল্কমুক্ত গাড়ি আনার ব্যাপারে যে ব্যাপারটা ছিল সেটার ব্যাপারে সবাই একমত, এবং এই প্রস্তাবটা কিন্তু বিরোধী দলের জামাত ইসলামের প্রস্তাব। তারা বলেছিলেন যে আমরা দিব না, এবং সরকারি দলকে এটাতে তাল ঠিক রাখতে গিয়ে তারাও এটা প্রস্তাব দিয়েছেন। দ্যাটস ভেরি গুড, যে কেউ যার কাছ থেকে শিখতে পারে। কিন্তু হাসান আব্দুল্লাহ যেটা বলেছেন যে তার সামনে তার থেকে 12 র্যাঙ্ক নিচের ডিসি তার নিজের সরকারি গাড়ি নিয়ে যাচ্ছেন এক জায়গায়, সেখানে একজন এমপি তার চাইতে বেশি সরকারি গাড়ি ডিজার্ভ করেন, তিনি পুলের গাড়ি চেয়েছেন। এটাতে আমি অন্যায়ের কিছু দেখি না, এবং এটা স্বচ্ছ। আরেকটা কথা হচ্ছে, দেখেন 14 পরে কোনো কর্মসূচিতে জামাতকে দেখা হয় নাই। আপনি 15-তে বেগম খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসি দিলেন, তখন একজন ঢাকায় শহীদ হয়েছিলেন, শিবিরের শহীদ মনসুর। বেগম খালেদা জিয়ার বাসার সামনে যখন ইটের বালুর ট্রাক, তখন বিএনপির কাউকে বরং আমরা দেখি নাই। দিনের পর দিন ওইটা ওখানে ছিল। যখন বিএনপির একজন শীর্ষ নেতা সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দেওয়া হয়, তখন জামাত এটার বিরোধিতা করেছে, বিএনপি করে নাই। সুতরাং এই জায়গায় এসে আমরা যখন একজন আরেকজনকে আবার ব্লেম করতে শুরু করি, আমরা আসলে আমাদের মধ্যে থাকা আওয়ামী চরিত্রটাকে আসলে দেখায় ফেলছি। মনিরা শারমিন, আপনার যদি এই বিষয়ে কোনো যুক্ত করার থাকে, আমাদের হাতে সময় একেবারে কম। আমি একটু বলি আপনি আপনার ওই প্রশ্ন, আগের প্রশ্নটা উত্তর দিতে পারি না। আপনি বলছিলেন যে একটা সরকার উন্নয়ন করছে, সাধারণ মানুষকে কার্ড দিচ্ছে, তো এটাও তো একটা এক ধরনের উন্নয়ন। মানে তাহলে কেন মানে বিরোধিতা, মানে এটা কি বিরোধিতার জন্য বিরোধিতা কিনা? দেখেন হাসিনাও তো অনেক উন্নয়ন করছে না? করছে তো, কিন্তু বাংলাদেশের সব ইনস্টিটিউশন গুলা সে ধ্বংস করছে। কিন্তু সেটার জন্য কিন্তু ফাইনালি তার মানে সরকার থেকে চলে যেতে হয়েছে। সেই মানে সরকারটার পতন করছে, এবং বাংলাদেশের মানুষের প্রতি একদম গণ অভ্যুত্থানের মুখে, একটা প্রতিরোধের মুখে তাকে পালাতে হয়েছে। সুতরাং উন্নয়নের কথা যদি আপনি বলেন, তাহলে আমার মনে হয় যে এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে শেখ হাসিনা ছাড়া আর কেউ না। যে উন্নয়ন করে, যেভাবে করে আসলে উন্নয়ন সামনে সামনে দেখায়, যে খুব আসলে জনগণের মানে সত্যিকার অর্থে যে পরিবর্তনগুলো, যে সংস্কারগুলো দরকার, সেগুলোকে ফাঁকি দেওয়া খুব যে সহজ হয় না, এটা আসলে আমাদের সামনে এক্সাম্পল আছে। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই কার্ডগুলো, আমি টাকা কোথেকে আসবে এই সব নিয়ে তো আলোচনা হচ্ছে, কিন্তু দেখেন এখানে আসলে যারা প্রকৃত সুবিধাভোগী, যাদের পাওয়ার কথা, তারা ঠিক মতো পাচ্ছে কিনা, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার কথা। যে এই কার্ডগুলো যাদের জন্য, তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। আমি বিরোধী দল মার্দিয়া বা বিরোধী দল, সেই জায়গা থেকে আমাদের কথা আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আমি যখন দেখি যে বিএনপি, আমি যদি বলি এই এখনকার হচ্ছে ডেপুটি স্পিকার, উনি নিজেই বলছেন যে এই ফ্যামিলি কার্ড আসলে যাদের পাওয়ার কথা, এরা প্রকৃত সুবিধাভোগী এই জায়গাগুলোতে পাচ্ছে না। মানে খোদ বিএনপির মানুষই এই ধরনের একটা অভিযোগ করছে, তো তখন আসলে এটার উত্তর কি হবে আমি জানি না। এবং দেখেন কৃষক কার্ড, এই কৃষক কার্ড নিয়ে কিন্তু এই বোরো ধানের এবারে যে ক্ষতিগ্রস্ত হলো কৃষকরা, সেখানে আমাদের আসলে আপনাকে থামাতেই হচ্ছে মনিরা শারমিন, কারণ সময় একেবারেই নেই। তারপরে 1 মিনিটে উত্তরটা দিয়ে শেষ করতে চাই আমরা আলোচনা। জনগণের সাথে আমরা কানেক্টেড হতে পারি নাই, মার্জিয়া আপার কথা প্রশ্ন। আমরা জনগণের সাথে কানেক্টেড না হওয়ার কারণে 51% ভোট আমরা পেয়েছি, আর ওরা কত পার্সেন্ট পেয়েছেন? 2/3 মেজরিটির চাইতে বেশি ভোট জনগণ আমাদের দিয়েছে, আর ওরা 77টা ভোট পেয়েছে। আমরা বেশি কানেক্টেড হতে পারি না, ওরা বেশি কানেক্টেড হয়েছে। জনগণ তো মানে সেটা প্রমাণই দিয়েছে। এরপরে তো আর তেমন কিছু না, কে কানেক্টেড বেশি হয়েছে সেটা তাদের ভোটের মাধ্যমে তারা দিয়ে দিয়েছে। সেকেন্ড থিং হলো যে এই কার্ডগুলো কোত্থেকে আসবে। দেখেন ফ্যাসিস্টদের আমলে বছরে 75,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যেত। আমরা যদি সেটা রোধ করতে পারি, এই কার্ডগুলো দেওয়া কোনো বিষয় না। থার্ড হইল যে এই যে জামাত করেছে, তাইলে এই যে শিবির গুপ্তরা যে এখন শিবির হিসেবে আমরা দেখতে পাই, এই যে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পেরেছে, মনিরা যে বক্তব্য দিয়েছে, মনিরা তো তার বক্তব্যের মধ্যে কিন্তু আমি এইটাই শুনতে পাচ্ছি, সেটা হলো যে মনিরারা
কিন্তু তাদের পড়াশোনা চালিয়ে গিয়েছে ওই কি জানি বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু ছাত্র দলের কোনো নেতা কর্মীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে নাই। সেই কারণে মনিরারা কিন্তু বুঝতে পারে না, কিংবা মনিরারা মানে বলে ফেলে যে বিএনপি আওয়ামী লীগের মতো। বিএনপি কোনোদিন আওয়ামী লীগের মতো না। আমাদের আলোচনা বিএনপি যখনই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, জনগণের কমিটমেন্ট রক্ষা করেছে এবং জনগণ সেই কারণে আমরা সেই প্রত্যাশা রাখতে চাই জনগণের প্রতি। বিএনপি যে 37,000-এর মধ্যে একটা লাস্ট বলতে চাই যে ফ্যামিলি কার্ড আমরা তো আমার মাদারীপুরও একটা পাই নাই, মাত্র 4 কোটির মধ্যে 37,000 দিয়েছে। আমরা এই রাজনৈতিক আলোচনা চলতেই থাকবে।